আজকের বিষয় বলের ভ্রামক। বলের ভ্রামক হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং কোনো ঘূর্ণাক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই দুয়ের সমন্বয়ে যে ভেক্টর রাশিটি ওই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে তাকে ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে প্রযুক্ত বলের ভ্রামক বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে বলের ভ্রামককে যদি আমরা জি দিয়ে ডিনোট করি, জি ইকুয়ালস টু লিখতে পারি প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, যদি এটাকে আর ধরি, আর লম্ব দূরত্ব আর হলে এফ ইন্টু আর এর গুণফলের ফলে যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে কোনো বস্তুতে সেটাকেই বলা হবে বলের ভ্রামক। অর্থাৎ এক্ষেত্রে জিটাকে বলা হবে বলের ভ্রামক। তাহলে নতুন জিনিস, তাহলে বলের ভ্রামকের ক্ষেত্রে প্রথমে এটার রাশিটা নিতে পারি। রাশি এটা হচ্ছে ভেক্টর রাশি, তবে যেহেতু বৃত্তীয় বা কৌণিক গতি তাই এটাকে আমরা অক্ষীয় ভেক্টর হিসাবে ধরতে পারি, মানে এটা একটা অক্ষ বরাবর কাজ করবে। দ্বিতীয়, এটার মাত্রা নির্ণয় করতে পারি, তো এটার মাত্রা হবে জি এর মাত্রা সমান এফ এর মাত্রা, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু আর এর মাত্রা অর্থাৎ এল। টোটালটা আমরা নিতে পারবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হয়ে যাবে বলের ভ্রামকের মাত্রা। তাহলে এই ভ্রামকের সমমাত্রাযুক্ত যদি অন্য কোনো আমরা রাশি নেই, এটা আমরা এক্সাম্পল হিসাবে নিতে পারি, যেমন সমমাত্রা ছিল কার্য শক্তি, ভ্রামকের মাত্রা এবং এই দুটো রাশির মাত্রা সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। নেক্সট আমরা এর এককে আসতে পারি। তো এককের ক্ষেত্রে যদি এসআই পদ্ধতিতে নেই, এটা এফ ইন্টু আর আছে, অর্থাৎ নিউটন ইন্টু মিটার লিখতে পারবো। আর যদি সিজিএস পদ্ধতিতে নেই সেক্ষেত্রে হয়ে যাবে ডাইন ইন্টু সেন্টিমিটার। নেক্সট আমরা ভ্রামকের বীজগাণিতিক চিহ্ন দেখব। বীজগাণিতিক চিহ্ন নেওয়ার জন্য আমরা একটা ছবি নিতে পারি। ধরে নিচ্ছি একটি দণ্ড আছে এই টাইপের। এবার এই দণ্ডটা এখানে একটি বিন্দু ও এর সাপেক্ষে মুভমেন্ট করতে পারে। ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায় দণ্ডটা এইরকম ছিল, অনুভূমিক ছিল এবং ও বিন্দু সাপেক্ষে এটা ঘুরতে পারে। এবার এখানে আমরা কতগুলো বল প্রয়োগ করতে পারি, যেমন ও বিন্দু সাপেক্ষে বল প্রয়োগ করেছি ওপর দিক বরাবর F1। একইভাবে দণ্ডটার ক্ষেত্রে আমরা এই বিন্দুটাকে নিয়ে নিচ্ছি এম, এটা এন নিচ্ছি এবং দণ্ডটা নিচ্ছি এ বি। তাহলে ধরে নিচ্ছি বি বিন্দুতে আমরা বল প্রয়োগ করেছি F2 এবং এ বিন্দুতে আমরা বল প্রয়োগ করেছি F3। তাহলে এখানে আমরা যদি ভ্রামক নির্ণয় করতে চাই তাহলে ও বিন্দু সাপেক্ষে ভ্রামক নেব। প্রথমে ও বিন্দু সাপেক্ষে ভ্রামক যদি G1 ধরি তাহলে G1 ইকুয়ালস টু লিখতে পারবো F1 ইন্টু লম্ব দূরত্ব, এক্ষেত্রে 0 আছে, অর্থাৎ যেহেতু ও বিন্দু সাপেক্ষে এটা ঘুরতে পারে তাই এর ভ্রামকটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ দূরত্বটা 0 আছে। একইভাবে যদি আমরা এ বিন্দু সাপেক্ষে নেই তাহলে এ বিন্দু সাপেক্ষে দেখা যাচ্ছে এক্ষেত্রে প্রযুক্ত বল, তাহলে এটাকে যদি আমরা G3 নেই, G3 ইকুয়ালস টু হয়ে যাবে F3 ইন্টু লম্ব দূরত্ব। এক্ষেত্রে লম্ব দূরত্ব এই বিন্দুটা এন নেওয়া আছে, এন থেকে ও এর দূরত্ব, অর্থাৎ এটাকে আমরা ও এন নিতে পারি। একইভাবে যদি আমরা বি বিন্দুর জন্য ভ্রামক নেই, এইটাকে যদি G2 ধরি, G2 ইকুয়ালস টু হয়ে যাবে F2 ইন্টু, এক্ষেত্রে এই বিন্দুটা এম নিয়েছি তাহলে এটা হয়ে যাবে ও এম। এইবার এর ডাইরেকশানটা নেব, যেহেতু এটা ভ্রামক শূন্য প্রথম বিন্দুর ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে আমাদের সেই রকম কোনো সমস্যা নেই, 0 হয়ে যাচ্ছে। কিন্তু এই দুটোর ক্ষেত্রে দেখতে গেলে এক্ষেত্রে F2টা একে ঘোরাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং F3টা একে ঘোরাবে ঘড়ির কাঁটার দিকে। তো এখানে সাইন বা চিহ্নের নিয়ম হচ্ছে, চিহ্ন হয়ে যাবে যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, অর্থাৎ এই রকম ডাইরেকশানে হয়, অর্থাৎ আমরা বলতে পারি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তার ক্ষেত্রে এটা নেব হচ্ছে পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ হয় তার ক্ষেত্রে এটাকে নেব নেগেটিভ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে G3টা অর্থাৎ F3 বলের জন্য সেটা আছে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এটা হয়ে যাবে নেগেটিভ, G3 নেগেটিভ, এবং এক্ষেত্রে G2 এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, এর ভ্রামকটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এখান থেকে আমরা এর বীজগাণিতিক চিহ্নটা পেয়ে যাব।
তাহলে যদি আমরা মোট ভ্রামকটা নির্ণয় করি, এক্ষেত্রে মোট ভ্রামককে যদি জি দিয়ে দেখাই, জি ইকুয়ালস টু লিখতে পারবো আমরা G1 প্লাস G2 প্লাস G3। এবার দেখা যাচ্ছে আমরা যেটা নির্ণয় করেছি, G1টা শূন্য আছে, G2 আছে পজিটিভ প্লাস F2 ইন্টু OM লিখতে পারি, এবং G3টা আছে নেগেটিভ মাইনাস F3 ইন্টু ON লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে ভ্রামকের মোট মান, আর জি ইকুয়ালস টু লিখতে পারি আমরা F2 ইন্টু OM মাইনাস F3 ইন্টু ON। তাহলে এখানে এই জি এর তিনটা মান হতে পারে। প্রথম, যদি জি ইকুয়ালস টু 0 হয়, 0 হলে বলতে পারবো যে ভ্রামকটা শূন্য, অর্থাৎ ঘূর্ণন গতি থাকবে না, ঘূর্ণন গতি অনুপস্থিত। 2 নাম্বার নিতে পারি, যদি জি ইকুয়ালস টু পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক হয়, তার ক্ষেত্রে এটা হয়ে যাবে বামাবর্তী বা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ। নেক্সট 3 নাম্বার নিতে পারি, যদি জি ইকুয়ালস টু নেগেটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ। নেক্সট আমরা আসব বলের ভ্রামকের জ্যামিতিক প্রকাশ। এটাকে জ্যামিতির মাধ্যমে প্রকাশ করব। জ্যামিতিক প্রকাশ করবার জন্য আমরা ক্রস প্রোডাক্টের সাহায্য নিতে পারি। ক্রস প্রোডাক্ট ছিল আমাদের এ ক্রস বি ইকুয়ালস টু মড এ মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তো ক্রস প্রোডাক্ট করতে গিয়ে আমরা প্রমাণ করেছিলাম এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর মানটা দেয় 2 ইন্টু ত্রিভুজের সূত্র ডেল্টা, বা বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, বা বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ যদি এই বরাবর আমরা দুটো ভেক্টর নেই, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি করলে আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল একসাথে পাবো, অর্থাৎ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, বা আমরা এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা পাবো। এবার এ ক্রস বিটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুণ হচ্ছে, তাই এদের লব্ধিটা ডাইরেকশানটা হবে আপওয়ার্ডে, এইটা হয়ে যাবে এন ক্যাপ। মানে যে ক্ষেত্রফলে এ আর বিটা থাকবে তার লম্ব বরাবর এনটা থাকবে। এটা আমরা ক্রস প্রোডাক্টে পড়ে এসেছি। এইবার বলের ভ্রামককেও কি করব, আমরা এইভাবে জ্যামিতির দ্বারা প্রকাশ করতে পারি। ধরে নিচ্ছি একটা বিন্দু আছে ও বি। এবার ভ্রামকটাকে যদি আমরা জ্যামিতির মাধ্যমে প্রকাশ করি, ধরে নিচ্ছি এখানে একটি বিন্দু আছে ও, এই বরাবর ধরে নিচ্ছি একটি বল কাজ করছে এফ। তাহলে এইটাকে আমরা জুড়ে দিতে পারি, এইটাকে জুড়ে দিলে ধরে নিচ্ছি এ বি বরাবর কি করছে, এই বলটা কাজ করছে। তাহলে এখান থেকে যদি লম্ব টানি, এই এ বি অংশটা বাড়ালে ওটা এই বিন্দুতে ছেদ করবে, ধরে নিচ্ছি এক্ষেত্রে সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে সমান ও সি লিখতে পারি। তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামকটা যদি নির্ণয় করতে চাই, তাহলে ও বিন্দুর সাপেক্ষে এফ এর ভ্রামক, এটা নিতে পারি আমরা এফ বলের মান, অর্থাৎ এ বি ইন্টু এর লম্ব দূরত্ব, অর্থাৎ আমরা নিতে পারি ওসি। আর এটা লিখতে পারবো, বাইরে একটা 2 গুণ করছি, ভিতরে থাকবে হাফ ইন্টু এ বি ইন্টু ওসি। তাহলে দেখা যাচ্ছে হাফ ইন্টু এ বি, অর্থাৎ এটার ভূমি, এবং ওসি উচ্চতা, তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। মানে এটাকে লিখতে পারবো 2 ইন্টু ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ক্রস প্রোডাক্টের মাধ্যমে এইভাবে আমরা বলের ভ্রামককে নির্দেশ করতে পারি। তো ভেক্টর রূপে যদি এটাকে লিখি, তাহলে ভেক্টর অনুযায়ী যদি আমরা জিটাকে লিখি, জি ইকুয়ালস টু হয়ে যাবে আর ক্রস এফ। অর্থাৎ যদি এই বরাবর আরটাকে নির্দেশ করতে পারি, এই বরাবর যদি এফটাকে নির্দেশ করতে পারি, তাহলে আর ক্রস এফ করলে আমরা এখানে একটি
সামান্তরিক পেয়ে যাব। ধরে নিচ্ছি এই সামান্তরিকটা পাচ্ছি, এই সামান্তরিকের মান হবে মড অফ আর ক্রস এফ। এবং এক্ষেত্রে জি এর ডাইরেকশানটা হবে, যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রস প্রোডাক্ট হচ্ছে, তাই জি এর ডাইরেকশানটা হবে আপওয়ার্ডে। উল্টো যদি হতো, যদি এফ ক্রস আর হতো, তার ক্ষেত্রে এটা ডাউনওয়ার্ড ডাইরেকশানে চলে যেত। এইভাবে আমরা ভ্রামকটা নির্ণয় করতে পারি। নেক্সট আমরা নেব অনুভূমিক বৃত্তাকার পথে গাড়ির উল্টে না পড়া শর্ত। ধরে নিচ্ছি এইরকমভাবে একটি রাস্তা আছে, বাঁক নিচ্ছে। এইবার এখানে যদি আমরা একটা গাড়ি নেই, ধরে নিচ্ছি এটা একটা গাড়ি আছে, তাহলে সামনের চাকাগুলোকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, এটা একটা চাকা এবং এক্ষেত্রে এটা আর একটা চাকা নিচ্ছি। তাহলে এখান থেকে এই গাড়িটা যখন বাঁক নেবে, ধরে নেব এক্ষেত্রে এটা ও বিন্দুর সাপেক্ষে বাঁক নিতে সক্ষম। এইবার যেহেতু গাড়িটা বাঁক নেওয়ার সময় বাইরের দিকে হড়কে যেতে চাইবে, তাই এই বরাবর প্রথম চাকার ক্ষেত্রে এখানে F1 ঘর্ষণ বল কাজ করবে, দ্বিতীয় চাকার ক্ষেত্রে কেন্দ্রের দিকে F2 ঘর্ষণ বল কাজ করবে। এই চাকাটাকে আমরা এ দিচ্ছি, এটাকে বি দিচ্ছি। এবার গাড়ির ভরকেন্দ্র যদি এটা হয়, তাহলে এই বরাবর কী হবে, এর পুরো যে ওজনটা আছে সেটা ডাউনওয়ার্ড ডাইরেকশানে কাজ করবে। এবার গাড়ির ভর যদি এম হয়, ডাউনওয়ার্ড ডাইরেকশানে আমরা বলতে পারি এমজি হবে। এবার এই বিন্দুটাকে আমরা ডি নিয়ে নিচ্ছি। এবার এইখান থেকে যদি আমরা ও বিন্দুটা টানি, তাহলে ধরে নিতে পারি এই অনুভূমিক লাইনের রেসপেক্টে এই ওপরের অনুভূমিক লাইনটা এইচ উচ্চতায় আছে এবং এই বিন্দুটাকে আমরা ভরকেন্দ্রের হিসাবে জি ধরছি। এবার এ চাকার প্রতিক্রিয়া হচ্ছে R1 এবং বি চাকার প্রতিক্রিয়া হচ্ছে R2। তাহলে এখানে টোটাল যে বলগুলো কাজ করছে সেগুলো হচ্ছে F1 F2 আপওয়ার্ড ডাইরেকশানে R1 R2 এবং ডাউনওয়ার্ড ডাইরেকশানে গাড়ির ওজন, এই ক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে এইচ। এবার এই F1 F2টার জন্য যেহেতু বৃত্তাকার অংশে বাঁক নিচ্ছে, তাই এখানে একটি অভিকেন্দ্র বল কাজ করবে, বা বলতে পারি ঘুরপথে অপকেন্দ্র বল কাজ করবে বাইরের দিকে। তাহলে এটার জন্য আমরা সমীকরণ ধরব। প্রথম সমীকরণ নিতে পারি এ ও বি চাকার ঘর্ষণ বলের জন্য। যেহেতু ঘর্ষণ বল বৃত্তের কেন্দ্র বরাবর অর্থাৎ ও বরাবর কাজ করছে, তাহলে আমরা প্রথম সমীকরণ নিতে পারি F1 প্লাস F2 ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এমটা গাড়ির ভর আগেই বলে দিয়েছি, ভিটা হচ্ছে বাঁক নেওয়ার সময় বেগ, যে বেগে ওটা উল্টে পড়বে না, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা প্রথম সমীকরণ এলো, এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আপওয়ার্ডে R1 এবং R2 কাজ করছে, ডাউনওয়ার্ডে এমজি কাজ করছে। তাহলে দ্বিতীয় সমীকরণ নিতে পারি R1 প্লাস R2 ইকুয়ালস টু এমজি। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ নিচ্ছি। 3 নাম্বার সমীকরণের ক্ষেত্রে আমরা ভ্রামক নেব। এক্ষেত্রে আমরা গাড়িটি উল্টে না পড়া শর্ত হিসাবে জি এর সাপেক্ষে বলগুলির ভ্রামক নিতে পারি, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে ভ্রামক নেব এবং দেখে নেব যে এই বিন্দুর সাপেক্ষে যদি ভ্রামকটা শূন্য হয়, সেক্ষেত্রে কী হবে, গাড়িটা উল্টে পড়বে না। অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে আমরা ভ্রামকটা ক্যালকুলেশন করে সেটা সমান 0 করতে পারি। তাহলে প্রথম যদি আমরা R2 রেসপেক্টে ক্যালকুলেশন করি, তাহলে এটাকে লিখতে পারবো R2 ইন্টু বিডি, কারণ R2 থেকে এটা লম্ব দূরত্ব হচ্ছে বিডি এবং এই R2টা কী করবে, একে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত হলে আমরা জানি এটা পজিটিভ হবে, তাই এটাকে আমরা পজিটিভ রাখছি। নেক্সট আমরা R1 এর সাপেক্ষে নেব। R1 এর সাপেক্ষে জি বিন্দুটা ঘড়ির কাঁটার দিকে আছে, অর্থাৎ এটা হয়ে যাবে নেগেটিভ। নেগেটিভ হলে এটাকে লিখতে পারবো আমরা মাইনাস R1 ইন্টু এডি, লম্ব দূরত্বটা এডি আছে। নেক্সট আমরা এফ এর রেসপেক্টে নেব, এফটা নিতে পারি প্লাস F1 ইন্টু ডিজি, অর্থাৎ এফটা এইটা কাজ করছে, লম্ব দূরত্ব হচ্ছে ডিজি এবং এই এফটা কী করবে, জি বিন্দুটা উপরে থাকার জন্য এটা কী করবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পজিটিভ। এক্ষেত্রে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পজিটিভ হবে, অর্থাৎ আমরা দুটোই পজিটিভ লিখতে পারি। তাহলে F1 ইন্টু ডিজি প্লাস লিখতে পারবো F2 ইন্টু ডিজি লম্ব দূরত্ব ইকুয়ালস টু 0। তাহলে এটা সমাধান করলে ধরে নিচ্ছি এক্ষেত্রে ডি বিন্দু থেকে বি এর যে দূরত্বটা আছে সেটা এস, অর্থাৎ দুটো চাকার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা 2s নেই, তাহলে এই পাশটাও এস থাকবে, এই পাশটাও এস থাকবে। তাহলে আমরা নিতে পারি R2 ইন্টু এস মাইনাস R1 ইন্টু এস প্লাস ডিজিটা কমন নিলে এটা হয়ে যাবে F1 প্লাস
F2, এবার ডিজি অর্থাৎ এখান থেকে এটা এইচ বলা আছে, এইচ ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি, কারণ ভ্রামকের সমষ্টিটা এক্ষেত্রে শূন্য হয়ে যাবে। তাহলে এটা 3 নাম্বার সমীকরণ নিচ্ছি। তাহলে এই 3 নাম্বার সমীকরণে যদি আমরা 1 নাম্বার সমীকরণকে ব্যবহার করি তাহলে লিখতে পারবো এখান থেকে R2 মাইনাস R1 ইন্টু এস প্লাস F1 F2 বসাতে পারবো এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এইচ ইকুয়ালস টু 0। और এক্ষেত্রে আমরা লিখতে পারি R1 মাইনাস R2 ইকুয়ালস টু, এটা ওপাশে গেলে মাইনাস সাইন, তার জন্য R1 R2 পজিশানটা চেঞ্জ করা হচ্ছে, এটা হয়ে যাবে দিলে এম ভি স্কোয়ার এইচ বাই আর ইন্টু এস। এটা আমরা 4 নাম্বার সমীকরণ নিচ্ছি। আবার আমাদের হাতে আরেকটা সমীকরণ আছে যেটা 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ অনুযায়ী R1 প্লাস R2 ইকুয়ালস টু আছে এমজি, এটা 2 নাম্বার সমীকরণ অনুযায়ী আছে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দেই, সেকেন্ড টার্মটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2R1 ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন করলে পাবো এমজি প্লাস এম ভি স্কোয়ার এইচ বাই আর এস। और এখান থেকে আমরা R1 ইকুয়ালস টু লিখতে পারবো, এমটা যদি কমন নিয়ে নেই, এম বাই 2 ইন্টু ভিতরে থাকবে জি ইন্টু জি প্লাস ভি স্কোয়ার এইচ বাই আর এস। এটা হয়ে যাবে R1 এর মান। একইভাবে যদি আমরা R2টা ক্যালকুলেশন করি, R2 ইকুয়ালস টু হয়ে যাবে এম বাই 2 ইন্টু জি মাইনাস ভি স্কোয়ার এইচ বাই আর এস। এই দুটো হচ্ছে R1 এবং R2র মান। এবার এখান থেকে কিছু আলোচনা করব আমরা। তাহলে এই দুটো সমীকরণ থেকে বলতে পারি যে R1 এর মান কখনোই শূন্য হতে পারে না, কিন্তু গাড়িটির দ্রুতি বাড়তে থাকলে R2 এর মান কমতে থাকবে, এবং ভি ইকুয়ালস টু ভি নট যখন হবে তখন ধরে নিতে পারি R2 ইকুয়ালস টু শূন্য হয়ে যাবে। অর্থাৎ বেগ বাড়াতে বাড়াতে যদি ভিটা ভি নটের সাথে সমান হয় সেক্ষেত্রে আমরা R2 ইকুয়ালস টু 0 নিতে পারি। এবার R2 যখনই 0 হবে, এই দ্বিতীয় সমীকরণটা থেকে আমরা নির্ণয় করতে পারবো জি ইকুয়ালস টু ভি স্কোয়ার এইচ বাই আর এস, তখন এটাকে ভি না লিখে ভি নট লিখতে পারি। আর এখান থেকে সমাধান করে আমরা লিখতে পারবো ভি নট ইকুয়ালস টু রুট আন্ডার এস আর জি বাই এইচ। এইটা হয়ে যাবে সর্বোচ্চ বেগ। অর্থাৎ এখানে বলতে পারি এই অবস্থায় প্রতিক্রিয়া R2 শূন্য হওয়ায় বি চাকাটি পথের উপর কার্যত ভাসতে থাকবে। অর্থাৎ বি চাকাটা কী হবে, হাওয়ায় উঠে যাবে। দ্রুতির মান ভি নটের চেয়ে বেশি হলেই এ চাকাকে কেন্দ্র করে গাড়িটি বাইরের দিকে অর্থাৎ ঘূর্ণন কেন্দ্র ও এর বিপরীত দিকে উল্টে যেতে পারে। এবার এটা যখনই হাওয়ায় উঠবে, এবার যদি আরও বেগ নেই তার ক্ষেত্রে কী হবে, R1 এর রেসপেক্টে গাড়িটা এই বরাবর উল্টে যেতে পারে বা পাল্টি নিতে পারে। তো এখান থেকে বৃত্তীয় গতির সাথে যদি তুলনা করি, বৃত্তীয় গতিতে না পিছলে গাড়ি বাঁক নেওয়ার যে ঘটনা ছিল সেখানে বেগের মান ছিল বৃত্তীয় গতি পোর্শন অনুযায়ী, সেখানে ছিল ভিএম ইকুয়ালস টু রুট আন্ডার মিউ আর জি। অর্থাৎ গাড়িটা যখন কোনো বৃত্তাকার পথে বাঁক নেবে তখন না পিছলে যাতে বাঁক নিতে পারে তার সর্বোচ্চ বেগের রাশিমালা ছিল ভিএম ইকুয়ালস টু রুট আন্ডার মিউ আর জি। এক্ষেত্রে বেগের যেটা রাশিমালা এলো এখানের ক্যালকুলেশন অনুযায়ী ভি নট ইকুয়ালস টু এলো রুট আন্ডার এস আর জি বাই এইচ। ধরে নিচ্ছি এক্ষেত্রে এটা 1 নাম্বার সমীকরণ এবং এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার এই দুটোকে যদি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে দুটোর ক্ষেত্রে আর জি টার্মটা কমন আছে, তাহলে মিউটা কি আছে এখানে এস বাই এইচের সাথে তুল্য হচ্ছে। তাহলে এখানে প্রথম শর্ত নিতে পারি, যদি মিউ গ্রেটার দেন এস বাই এইচ হয় তার ক্ষেত্রে হবে ভিএম গ্রেটার দেন ভি নট। অর্থাৎ বলতে পারি কোনো গাড়ি পিছলানোর আগেই উল্টে যাবে, যেহেতু মিউটা বড় আছে তাই পিছলে যাবে না কিন্তু গাড়িটা উল্টে যেতে পারে। 2 নাম্বার নিতে পারি, যদি মিউ লেস দেন এস বাই এইচ হয় সেক্ষেত্রে ভিএম লেস দেন ভি নট। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি কোনো গাড়ি উল্টানোর আগে পিছলে যাবে। প্রথমটা হচ্ছে গাড়িটা পিছলানোর আগে উল্টে যাবে, দ্বিতীয়টা হচ্ছে গাড়িটা উল্টানোর আগে পিছলে যাবে। উল্টে যাবে না কিন্তু ওটা পিছলে যেতে পারে। তাহলে এখানে যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি ভ্রামক সম্পর্কিত। ধরে নিচ্ছি একটি রাস্তা আছে, সেখানে কি করছে একটি গাড়ি বা একটি সাইকেল যা হোক যাচ্ছে, যার একটি চাকার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব। এবার ধরে নিচ্ছি এই রাস্তার এখানে একটি
স্পিড ব্রেকার আছে বা কোনো বাধা আছে, ধরে নিচ্ছি এই টাইপের একটি বাধা এখানে রাখা আছে। এবার চাকাটা কি হবে, এর উপর দিয়ে গড়িয়ে যেতে পারে। গড়িয়ে যাওয়ার জন্য ধরে নিচ্ছি এটা যদি চাকাটার কেন্দ্র হয়, তাহলে এই বরাবর আমরা বলতে পারি এফ বল প্রয়োগ করব, এবং এই বরাবর কি হবে, চাকাটার জন্য তার ওজনটা নিচের দিকে কাজ করবে। এবার ধরে নিচ্ছি এইটা এখানে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে এ, এবং এটা যে কর্নারটায় টাচ করছে সেটা ধরে নিচ্ছি বি। এবার এই ছবিটা যদি আমরা কমপ্লিট করি, ছবিটা এরকম নিতে পারি। ধরে নিচ্ছি এইটা এখান থেকে লম্ব টানবো এবং এটাও এখান থেকে লম্ব টানছি। এই বিন্দুটাকে আমরা ডি নিতে পারি, এটা সি, এটা ও নিচ্ছি। এবার চাকাটা যদি এই বরাবর ঘোরে, তাহলে এখানে চাকাটার ব্যাসার্ধ আমরা আর নিতে পারি, এবং যে বাধাটা নিয়েছি সেইটা ধরে নিচ্ছি আছে হচ্ছে এইচ। তো শর্ত দেওয়া আছে যে এখানে আর গ্রেটার দ্যান এইচ, বা বলতে পারি এইচ লেস দ্যান আর, অর্থাৎ বাধাটা চাকার ব্যাসার্ধের তুলনায় ছোট। এইবার এখানে এই বাধাটা অতিক্রম করবার শর্ত কী হবে, শর্ত হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে আমরা ভ্রামক নেব। কার নিতে পারি, এক্ষেত্রে এফ বলের ভ্রামক নিতে পারি। অবশ্যই বি বিন্দুর সাপেক্ষে আর একটা ভ্রামক হবে এই তার ওজনের সাথে, অর্থাৎ ডাব্লুর সাথে। তো শর্ত হবে বি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক অবশ্যই বি বিন্দুর সাপেক্ষে ডাব্লু বলের ভ্রামকের থেকে বেশি হবে। ওজনের থেকে যদি এর ভ্রামকটা বেশি হয়, তাহলে ও চাকাটাকে অতিক্রম করতে পারবে। সুতরাং এফ বলের ভ্রামক ন্যূনতম, এফ বলটা ন্যূনতম কখন হবে, যদি এই এফ বলের ভ্রামক সমান ডাব্লু বলের ভ্রামক হয়, তাহলে শর্ত নিতে পারি এক্ষেত্রে, শর্ত হয়ে যাবে এফ এর ভ্রামক সমান ডাব্লু এর ভ্রামক। কার সাপেক্ষে, বি বিন্দুর সাপেক্ষে। তাহলে এফ এর ভ্রামক নিতে পারি এফ ইন্টু লম্ব দূরত্ব, এক্ষেত্রে আছে বি ইন্টু ডি বা বিডি, আর ডাব্লুর ভ্রামক হবে ডাব্লু ইন্টু লম্ব দূরত্ব, অর্থাৎ বি ইন্টু সি। এবার এখন বিডি ইকুয়াস টু লিখতে পারি আমরা ওসির সাথে এটা সমান হবে, ওসি ইকুয়াস টু লেখা যেতে পারে ও এ মাইনাস এসি, অর্থাৎ এটা হয়ে যাবে আর মাইনাস এইচ, এবং বিসি ইকুয়াস টু লিখতে পারবো রুট আন্ডার ও বি স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার ইকুয়াস টু লেখা যাবে রুট আন্ডার আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার, और সমাধান করলে পাবো রুট আন্ডার টু আর এইচ মাইনাস এই স্কোয়ার। অতএব আমরা যদি এই এক নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা লিখতে পারবো এফ ইন্টু আর মাইনাস এইচ ইকুয়াস টু লেখা যেতে পারে ডাব্লু ইন্টু রুট আন্ডার টু আর এইচ মাইনাস এই স্কোয়ার, और এখান থেকে এফটা নির্ণয় করলে পাবো এফ ইকুয়াস টু ডাব্লু রুট আন্ডার টু আর এইচ মাইনাস এইচ স্কোয়ার বাই আর মাইনাস এইচ। এটা হয়ে যাবে এফ এর ন্যূনতম মান বা বলের মান, যার জন্য কি হবে এই চাকাটা এই বাধাটাকে অতিক্রম করতে পারবে। যদি এটা এর তুলনায় কম হয়, সেক্ষেত্রে বাধাটা অতিক্রান্ত হবে না। এটাই হচ্ছে ভ্রামকের একটি উদাহরণ।